মহিলা মহল নামক অনুষ্ঠানটি আজও আকাশবাণীতে হয়, ফলে এটা বুঝতেই হবে যে ভাবনাটা কতটা টাইম অ্যাহেড ছিল। লাস্ট জন্মদিনে মাকে বেলাদের বই প্রথম আমি গিফট করি। অনিলাভ যে আজকে এই মানুষটিকে নিয়ে একটা ছবি করার কথা ভেবেছে, সেটাই আমাদের কাছে একটা বড় পাওয়া, একটা বড় প্রাপ্তি। তারপরে যখন একটু বড় হয়েছি তখন যে মহিলা মহল এবং বেলাতে এটার মাহাত্ম্য শুধু রসনা মানে সেরা বাসনার সেরা বাসা রসনা রান্নার জন্য নয়, আমরা ওকে জেনেছি উনি তখন মেয়েদের প্রতিষ্ঠিত হবার কথা বলেন। আমরা ভাবতাম নারীরা অবলম্বন করে বাঁচে, কিন্তু নিজের অবলম্বন যে নিজে হওয়া যায় সেই পথটা উনি দেখিয়েছিলেন। আজকে বেলাদেকে যারা ছবিতেও দেখেননি তারা কিন্তু ঋতুদিকে যখন দেখবেন তারা মনে করবেন আচ্ছা এরকমই ছিলেন। আজকে এখানে একটা মহিলা মহল তৈরি হয়েছে যেটা কবেকার একজন মানুষ যিনি এরকম একটা বিষয়ের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে গেছেন, এবং আজকে আমরা তাকে খুঁজে বের করে তাকে নিয়ে একটা ছবি, তাকে নিয়ে এতটা আলোচনা, সবটা হচ্ছে। আকাশবাণী কলকাতায় একজন প্রেজেন্টারকে ঘর মুছতে হয়, ঘর ঝাড় দিতে হয়, বাজার করতে হয়, কুটনো করতে হয়, পাটনা বাটতে হয়, রান্না করতে হয় এবং সেটা পরিবেশন করতে হয়। আমাদের সমগ্র দেশে রেইনিং লেডি সুপারস্টার বা অ্যাক্টর from the period she has been in the industry, I don't think so there is anybody who is a woman and who has been on that throne. You can only play this role. There was nobody else apart from you. Thank you, Rupsha. ওই যে আর যে রেডিওর জগৎ, আমারও একটা এরকম জগৎ, সেখানে সারাক্ষণই কিছু না কিছু ঘটনাও তোমরা বলছো আর আমার ঘটনা ঘটছে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। মানে ফর্মাল কোনো ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, আমাদের একটা সিনেমা আসছে, আমরা খুব কষ্ট করে করেছি, লাস্ট বছর দুয়েক ধরে চলছে আর কি এই পর্বটা আর কি। তো না না খুব বেশি না, আমরা করেছি 1.5 বছরের মধ্যেই হয়ে গেছে। 1.5 বছর, হ্যাঁ শুটিং করেছি প্রায় 1 বছর ধরে, মানে এই সময় গেছিলাম বোধহয়। আমাদের তো টাইম চাই, ভালো কিছু সময় চাই, সুন্দর করে ছবিটা শেষ করতে হবে, তারপর একটা প্রমোশন প্ল্যান করতে হবে। আজকাল এরকমই হয়, মানে কিছু মানে তুমি ভেবো না যে তো অনেক দিন অনেক টাইম নিয়ে করেছি তার ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, ভেরি রিসেন্ট থিং এন্ড ইট ইজ গেটিং রিলিজড, রাইট। তো মানে বেলা কেন এবং বেলা নিয়ে কেন সিনেমা, বেলা দেখে নিয়ে সিনেমা কেন, সেটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে এই গল্পটা আমি পেয়েছিলাম, আমরা যখন হ্যাংলা হেসেলে আমরা কাজ করি, তো হ্যাংলা হেসেলে তো রান্না নিয়ে অনেক লেখালেখি থাকে, তো আমার একটা মনে হয়েছিল যে প্রত্যেক বাড়িতেই দেখি, নিজেদের বাড়িতেও হয়তো 2-একটা গল্পের বই পাবো, মানে ওনার রেসিপি বুক পাবো, যে বেলা দে রান্নার বইটা, এই নামটা খুব পরিচিত নাম। তো আমি একদিন আমার এক কলিগকে বললাম যে একটু খোঁজ নে না, উনি বেঁচে আছেন কি না, যদি বেঁচে থাকেন ওনাকে নিয়ে যদি আমরা প্রোফাইল স্টোরি করতে পারি। তো অনেক চিন্তাভাবনা করে বা খোঁজখবর নিয়ে আমরা ওনার বাড়িতে পৌঁছালাম এবং জানলাম যে উনি চলে গেছেন তার আগেই, বছর 3-4 আগে বেরিয়ে চলে গেছেন, কিন্তু তার সম্পর্কে আমরা একটা লেখা জানি। এবং তখন ও গল্পটা যেটা নিয়ে আসে, ও মেয়েটি মৌমিতা বলে আমাদের সঙ্গে একটা মেয়ে কাজ করতো, তো ও যে গল্পটা নিয়ে আসে আমার মনে হয় একটা সিনেমা হওয়ার মতন গল্প। তো কারণ ওনার নিজের লাইফেও একটা বিরাট স্ট্রাগল ছিল আর কি, শুধুমাত্র এই স্ট্রাগলটা নিজে করেননি, তার পরবর্তীকালে যখন তিনি ফিরে এলেন, উনি মানে একটা ইংল্যান্ডে গেছিলেন, সেখানে তার একটা লাইফে একটা বিপর্যয় হয়েছিল, সেখান থেকে যখন ফিরে এলেন তখন দেখা গেল যে তিনি বেসিক্যালি যে এখানে একটা চাকরি খুঁজছেন, যে এটা কিছু বসে থাকার চেয়ে কিছু একটা করা দরকার, এবং বাড়িতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যাতায়াত ছিল, তার মাধ্যমে তিনি রেডিওতে চাকরি নেন। এবং এমন একটা সময়, যে সময় রেডিওতে চাকরি করা কেন এমনি মেয়েদের বাড়ির বাইরে গিয়ে চাকরি করাটাই খুব কঠিন ছিল। তো উনি শুধুমাত্র ওখানে গিয়ে রেডিওতে চাকরি করলেন না, তিনি বহু মহিলার কণ্ঠস্বর হয়ে এবং বহু মহিলাকে তিনি যেটা বোঝাতে পারলেন যে শুধু নিজেদের অধিকারের জায়গাটা বললেন, যে মেয়েটা ধরো বাড়িতে রান্না করে, এমনি ধরো 4টে লোকের জন্য রান্না করে, তারও একটা স্বীকৃতি লাগে একটা জীবনে আর কি, সেও একটা রেকগনিশন চায়। তিনি বললেন ওই ছোটো ছোটো অধিকারের যা কথাগুলো বলতে আরম্ভ করলেন, এবং একই সঙ্গে গোটা বাঙালিকে একটা গোটা পৃথিবীর রান্নার একটা স্বাদ দিলেন। তো এটা একটা ওনার এই জার্নি, একটা রেবেল উনি একটা ওই সময়ের আর কি। তো তা আমরা মনে হলো আমাদের একটা সিনেমা করা দরকার। আমি ঋতুপর্ণার কাছে গেলাম, গিয়ে বললাম যে এই ক্যারেক্টারটা তোমাকে ছাড়া কাউকে ভাবা যাচ্ছে না এবং আমরা এটা করতে চাই সিনেমা।
তো তারপরে আমি কোনোদিন সিনেমা করিনি এর আগে, আমার একটা অন্য পরিচয় আছে, আমি সাংবাদিকতা করেছি বা অন্যান্য কাজও করেছি, কিছু নন ফিকশন শো করেছি। তো একটা গল্পকে বলা সেটা হয়নি আগে, তো বলার ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে এই মাঝ বয়সে গিয়ে প্রায় বৃদ্ধ বয়সের প্রায় তো একটা এবারে যাই হোক, তো বয়সের কথা না বলাটা শোভন আমি থাকি। তো যাই হোক, কিন্তু আমি যেটা বলবো যে বেলাদের এই যে রেডিও লাইফটা, তাতে অনেক রকম স্ট্রাগল ছিল। মানে বেলাদেকে এই রেডিওয়ে চাকরি করার জন্য একটা সময় কিন্তু বাড়ি ছাড়তে হয়েছিল, নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। এবং তিনি ওই প্রত্যয়টা ছিল যে আমি চাকরিটা করব, আমার চাকরিটা আমার একটা আইডেন্টিটি, আমি চাকরিটা করব। আজকের দিনে অনেক মেয়ে তো কাজ করছে, কেউ মিডিয়ায় কাজ করে, কেউ অভিনয় করে, কেউ হয়তো গান বাজনা করে, সে মাঝরাত্রিবেলা গিয়ে ফাংশনও করে। যদি সেখানে কোথাও বাধা প্রাপ্ত হয়, সেখানে গিয়ে হয়তো তারা মহিলারা একসঙ্গে একজোট হয়ে রাত দখলে লড়াই করতে পারে। কিন্তু সেই সময় ছিল না, কিন্তু সেই সময় একটা রাতে যদি তাকে ডিউটিতে ডাকতো, তাকে অনেক বাধার সম্মুখীন হতে হতো। তো এই গল্পগুলো থাকছে বেলাতে। এবং আমার মনে হয় যে ওই যে সময়টা আমাদের দুটো জেনারেশন, মানে আমাদের পরেও তোমরা আছো, তা আমাদের আগে উর্মিদি আছে। তো উর্মিদি আমার মনে হয় যে বেলাদের সময়টাকে একটু ভালো করে বলতে পারবে। তো আমি উর্মিদির কাছে জিজ্ঞেস করবো, উর্মিদি নিজে দেখেছেন বেলাদেকে, সবচেয়ে বড় কথা। তো উর্মিদি যদি একটু বলে। আসলে আমাদের তর্পণ হয় না মহালয়ার দিন, সেখানে আমরা পূর্বপুরুষদের জল দান করি। কিন্তু আমার মনে হয় বেলাদি অন্যতমা পূর্ব নারী, যাকে আমাদের এই ঘরে এতজন যে বসে আছি প্রত্যেকের তর্পণের দিন জল দান করা উচিত। কারণ এই যে একটা চেতনা হলো, আমি বিদেশ থেকে চলে এলাম, লন্ডন এমনি জায়গা না, ইউরোপ থেকে চলে এলাম আমার ব্যক্তিগত একটা দুঃখের জায়গা থেকে। সেখান থেকে এসে আমি একটি চাকরি পেলুম, চাকরিটা যেভাবেই আমি পাই, তারপরে সেটা রক্ষা করার জন্য আমি বাড়ি ছাড়লুম। এইটা তো আজকের মেয়েরা, আমাদের এই চেতনারই উন্মেষ হতো না যদি না আমাদের এই পূর্ব নারীরা আমাদের সামনে থেকে এই পথটা দেখাতেন। সাধারণত কী হয়, বিয়ে পাশ করেছি, বিয়ে দিয়ে দেবে, বিয়ে দিয়ে চাকরি যদি ওরা হ্যাঁ বলেন তবে চাকরি, তা নাহলে তো ওরা না বললে তো আমরা করতে কিছু পারবো না। কিন্তু আমি একজন একক সত্তা, আমার সংস্থান, আমার উপার্জিত অর্থে, আমি একটু ভালো বাংলা বলি, মাপ চাইছি, কাজে এই যে বোধটা, এই চেতনাটা কিন্তু আমরা ওদের কাছ থেকেই পেয়েছি। আমি বেলাদিকে দেখেছি, বেলাদি কিন্তু আকাশবাণী ভবনে আমার প্রথম আকর্ষণ ছিলেন না, কারণ খুব স্বাভাবিকভাবে আমি যবে থেকে রেডিও শুনছি, প্রায় জন্ম থেকে, চেতনা থেকে, তখন তো রান্না করার কথা ভাবতেই পারতাম না, কেউ রান্না করে দেবে, খাবো এসব ভাবতাম। কিন্তু বাড়িতে বড়দের, মায়েদের মহলে বেলাদের নামটা শোনা ছিল। আমরা প্রথম রেডিওতে যখন গিয়েছি তখন দ্রষ্টব্য হিসেবে ইন্দিরাদিকে খুঁজেছি, জয়ন্ত চৌধুরীকে খুঁজেছি। তারপর যখন একটু বড় হয়েছি তখন ওই যে মহিলা মহল এবং বেলাদে, এটার মাহাত্ম্য শুধু রসনার মানে সেরা বাসনার সেরা বাসা রসনায় রান্নার জন্য নয়। আমরা ওকে জেনেছি, উনি তখন মেয়েদের প্রতিষ্ঠিত হবার কথা বলেন, আইনি সাহায্যের কথা বলেন। একটি মেয়েকে তো বোকা বানিয়ে দেওয়াই যায়, এই মেয়েদের আবার বাড়ি আছে নাকি, এইসব কবিতা টবিতার কোনো দরকার নেই। মেয়েদের বাড়ি আছে, সে বাড়িটি কেমন করে তার নিজের বাড়ি করে নিতে হয়, শুধুমাত্র ভালোবাসা আর আত্মত্যাগ নয়, কাগজে কলমে, এইসবের পাঠও আমরা ওই মহিলা মহল থেকে পেয়েছি। এবং আরেকটা কথা, এটা তক্ষুনি হয়তো বুঝিনি, কিন্তু আজকে বুঝি, ওই যে একটা সিগনেচার টিউন বাজে না, সংকটেরও বিহ্বলতা নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হইও না মিও না মান, এবং মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়। এইসব তো আমাদেরই কথা, এবং আমরা এগুলো অঘোষিতভাবে আমাদের মা ঠাকুমারা দিয়ে থেকেছেন, কিন্তু ঘোষিতভাবে যেগুলো দিতে হবে তার জন্য আকাশবাণীর একটি প্রয়াস ছিল মহিলা মহল, এবং সেটাও জেনে রাখা ভালো, একজন পুরুষের মাথাতেই কিন্তু এই চিন্তাটা এসেছিল। এবং তারপরে আমরা পুরুষ বাদ দিয়ে কিছু কথা বলি না, ভালোবাসি ওদের। এবং আজকের এই সভায় যে পুরুষোত্তম বসে রয়েছেন অনিলা, কিন্তু বেলাদের কথা ভেবেছি আর কি, পুরুষোত্তম বলছি তোকে, যে এটা তো মাথায় এলো
যেরকম একজন মা মাসি দিদিমার মতো মানুষকে নিয়ে আমি আমার প্রথম ছবিটা করব। আরে এই জন্য আজকে তুই ভাই হিরো এখানে। ওনার ভাবনাটা এতটাই এগিয়ে থাকা একটা ভাবনা ছিল। একটা হচ্ছে এই মহিলা মহল নামক অনুষ্ঠানটি আজও আকাশবাণীতে হয়, ফলে এটা বুঝতেই হবে যে ভাবনাটা কতটা টাইম অ্যাহেড ছিল। আর আমরা যারা তার পরের জেনারেশনটা এসেছি, আমরা আরও বেশি কিছু গণমাধ্যমে কাজ করেছি, তো রেডিও করেছি, টিভি করেছি, ডিজিটালে কাজ করেছি। ভেবে দেখো যে বেসরকারি টেলিভিশন যখন কলকাতায় এলো, সবকটা বাংলা চ্যানেলে একটা করে কিন্তু মহিলাদের জন্য অনুষ্ঠান। এবং আমার মনে আছে যে আমরা যখন তারাতে অঙ্গনা লাইভ করবার জন্য বাছা হলো, তখন আমি এটা বলেছিলাম, প্লিজ এটাকে শুধু সাজগোজা রান্নাবান্নার অনুষ্ঠান করো না, লেট আস ডু সামথিং এলস। এবং আমি খুব ভাগ্যবতী যে অনুষ্ঠানটা আমি শারীরিক অসুস্থতার কারণে যখন ছাড়া হয় তখন উর্মিদি সেই অনুষ্ঠানে আসে এবং অনুষ্ঠানের মান আরও অনেক বাড়িয়ে দেয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই যে ভাবনাটা উনি মানে অ্যাজ আ প্রোগ্রামিং পারসন ঢুকিয়েছিলেন মাথায়, সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে আজও চলছে। ইভেন দের আর সো মেনি ডিজিটাল মিডিয়াম যেখানে মহিলাদের জন্য অনুষ্ঠান আছে, মেয়েরা নিজেদের কথা বলে, নিজেরা নিজেদের পাশে দাঁড়ানোর কথা বলে, একজন মেয়ে আরেকজনের মেয়ের পিঠে চাপড়ে বলে চলো একসঙ্গে এগোই, লড়তে লড়তে নয়, ঝগড়া করতে করতে নয়, আমরা হাতে হাত ধরে এগোবো। সো এই যে একটা প্রোগ্রামিং পার্সনের একটা সোশ্যাল রিফর্ম করার ভাবনা এবং সেটা পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম চালিয়ে দেওয়া ছিল না শর্মিষ্ঠা। সেই সময় আর তো কিচ্ছু ছিল না, মানে রেডিও রেডিও জ্ঞান, আর কি ছিল? আর এমন একটা জিনিস ইথারে তো, মানে আমার বাড়িতে রেডিও থাকলে নাকি ছেলেমেয়েরা লেখাপড়া করবে না, বকে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। মানে আমি যে বকে গেছি কোন চরমে রেডিওর জন্য সেটা আমিই জানি। কিন্তু গল্পটা হচ্ছে এই ইথারে যে কথাগুলো ভাসছে এবং যেখান থেকে একটি মেয়ে সিদ্ধান্ত নিচ্ছে, আমিও তো তাহলে এটা করতে পারি, আমারও তো এইটা পথ। মানে নারীকে আপন ভাগ্য জয় করিবার অধিকার কেন নাহি দিবে বিধাতা, না আমি আমার বিধাতা। এটা ধর্ম অন্য কোনোর কথা নয়, আমি যা ভাবি মনই তো আসল কথা। আমি ভাবলে তো সেটা করবো, আমি যদি না ভাবি আমায় কেউ পারবে, সেখানেও আবার আমিই তো করবো না। কিন্তু এই চেতনাগুলোর জন্য মানে বেলাদির কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই। আমার ওনাকে মনেও পড়ে করিডোরে একটা খুব মজার ব্যাপার ছিল, উনি হয়তো একটা টপিক নিয়ে আলোচনা শুরু করলেন, শোনো আমার মনে হয় এটা নিয়ে একটু এরম ধরনের করে কথা বলতেন, গলা যে ভীষণ চিনি দিয়ে মিষ্টি ছিল তাও নয়, এবং একেবারে এদেশি কলকাতাইয়া উচ্চারণে কথা বলতেন না, একটু কথাই বলতেন। কিন্তু এবং যখন উনি ধর কথাটা এখান থেকে শুরু করলেন, বলতে বলতে কিন্তু ওই কোণের দরজাটা অবধি চলে গেছেন। তারপরে যে শুনছে সেও কিন্তু স্ক্রিপ্টের হাতে হাতে ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কিন্তু সৌজন্যের কোনো অভাব শত ব্যস্ততাতেও দেখিনি। যেগুলো শিখেছি একটু কোনইটা ছুঁয়ে হয়তো আমি এগিয়ে দাঁড়িয়ে রয়েছি, বলতেন কেমন আছো, ভালো তো, বাড়ির সব খবর ভালো, এই যে বলতে হয়, মানে হ্যাঁ এই ভালোর বাইরেও যে কিছু কথা থাকে। আচ্ছা নমস্কার করার বদলে যে একটা প্রতি নমস্কার করা উচিত। আমাদের না রেডিওই মা বাবা, আমরা সত্যি রেডিওর সন্তান, সব কিছু শিখেছি, এটাও শিখেছি। কি ভালো, আমরা কালকে গেছিলাম বেলার বাড়িতে, বেলাদের বাড়িতে। এখন সিনেমার জন্য বেলা বেলা হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু বেলাদের বাড়িতে গেছিলাম। অ্যাকচুয়ালি বললাম যেটা, যে বেলা দেখে একটা সময় বাড়ি ছাড়তে হয়েছিল, নিজের যে বাড়িতে থাকতেন তার বাবার বাড়ি যেটা, সেটা থেকে তার চাকরির ক্ষেত্রে অনেক অসুবিধা তৈরি হচ্ছিল এবং তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। আমরা সিনেমাতে দেখাবো সেটা ইনফ্যাক্ট। তো আমরা এখন তার পরবর্তী জীবনটা যেখানে থেকেছেন বলরামপুর স্ট্রিটে, ঠিক ওই মোহনবাগানের বাড়িটা বসুবাটির পাশেই। তো ওখানে আমরা গতকাল গেছিলাম, ওই লেটার বক্সে লেখা আছে বেলাদে লেখা আছে। তো ঋতুপর্ণা ছিল আমার সঙ্গে। ঋতুপর্ণা কেমন লাগলো? সারা একটা প্রায় বছর দেড়েক ধরে নিজেকে বেলাদে হিসেবে ক্যারি করেছে ও নিজে, ও তারপরে ওই জায়গাটা পৌঁছোর কেমন লাগছিল? প্রথমত বলবো যে আজকে খুব ভালো লাগছে যে আমরা এখানে সবাই এসেছি, এবং সব থেকে ভালো লাগছে এই মানুষটিকে দেখে। এটা আমি শুরু করাটা আমি ভাবছিলাম সেভাবেই বলবো। তো কারণ এমন একটা মানুষ যিনি বেলাদেকে দেখেছেন, ছুঁয়েছেন, অনুভব করেছেন, সেরকম একটি মানুষ আমাদের মধ্যে আছেন। তো সেটা আমাদের কাছে খুব বড় একটা পাওয়া। আর
আমি এটা মনে করি যে যেটা উর্মিদি বললেন যেটা ভীষণ ভীষণ সত্যি কথা, যে অনিলাভ যে আজকে এই মানুষটিকে নিয়ে একটা ছবি করার কথা ভেবেছে, সেটাই আমাদের কাছে একটা বড় পাওয়া, একটা বড় প্রাপ্তি। যে যিনি পূর্ব মহিলাদের মধ্যে সব কিছু ভেবেছেন, এটা উর্মিদি বললেন, যেটা এটা হচ্ছে আমাদের কাছে একটা সর্বশ্রেষ্ঠ পাওয়া, যে উনি সেই সময় মানে অবলম্বন, আমরা ভাবতাম নারীরা অবলম্বন করে বাঁচে, কিন্তু নিজের অবলম্বন যে নিজে হওয়া যায় সেই পথটা উনি দেখিয়েছিলেন। স্বাবলম্বী হওয়ার বা স্বাধীনতা দেখাবার, নারী স্বাধীনতার যে চরম ঔদ্ধত্য বলবো তখন, মানে বলা হতো যে নারীরা স্বাধীনভাবে কিছু বললে সেটা ঔদ্ধত্যর জায়গায় চলে যেত। তো নারী স্বাধীনতার সেই ঔদ্ধত্য এবং তার নিজের হকটা যে উনি দেখিয়েছিলেন প্রত্যেক মেয়েকে, আমি শুধু বলবো না ইন্সপিরেশন, বাট উনি পথপ্রদর্শক। মানে অনেক মহিলাদের বাঁচতে শিখিয়েছেন, শুধুমাত্র এটা বলে না যে তোমরা মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের আত্মমর্যাদা নিয়ে বাঁচার যেই সুন্দর ঘটনাটা উনি ঘটিয়েছিলেন ওনার কথায়, ওনার কাজে, সেইটা আমার মনে হয় যে সেটা একটা মানে সেটা বোধহয় একটা রেনেসান্স নিয়ে এসেছিল, এবং সেটা একটা অ্যাজ উই ক্যান সে দ্যাট শি ওয়াজ এ রেবেল। কালকে ওই বাড়িটার মধ্যে গিয়ে মনে হচ্ছিল, মানে অদ্ভুত লাগছিল, যেন মানে মনে হচ্ছিল যে আমার জীবনের বেঁচে থাকা এটা একটা সার্থকতা, যে আমি আজকে এই বাড়ির এই সিঁড়িগুলো দিয়ে ধাপে ধাপে উঠতে পারছি। এখান দিয়ে উনি কতবার ওঠানামা করেছেন এবং কত কিছু ভাবতে ভাবতে উনি উঠেছেন যে নারীদের জন্য কি করা যায়, তাদের জীবনকে কিভাবে আরও এগিয়ে দেওয়া যায়, নিজে একজন এক্সাম্পল হয়ে রয়ে যাওয়া যায়। তো এই পুরো বিষয়টা নিয়ে আমি ভীষণ নস্টালজিক ফিল করছিলাম। কালকে দুপুরবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল, এত জল, মানে মনে হচ্ছিলো ভেসে যাচ্ছে পুরো শহরটা। আর তার মধ্যেই মনে হচ্ছিলো যে বেলাদে উনি বোধহয় মানে সব জায়গায় প্রেজেন্ট ছিলেন, মানে ওই পুরো আবহাওয়াটার মধ্যে। কারণ ওনার বই ছড়ানো ছিল, ওনার ছবি ছড়ানো ছিল, মানে অদ্ভুত একটা আনক্যানি ফিলিং হচ্ছিল ওই জায়গাটায় গিয়ে। ইনফ্যাক্ট কালকে যখন ওনার ওই আলমারি, তখনকার দিনে ওই যে আলমারির সঙ্গে আয়না দেওয়া থাকতো, তো সেই আলমারির আয়নাটার সামনে আমি দুবার গিয়ে আমার পোশাকটাকে একটু ঠিক করলাম। মনে হলো কতবার যে উনি এখানে দাঁড়িয়েছেন দেখতে। তো আর তারপর লেটার বক্সে আর লেটার বক্স আজকাল আছেই বা কোথায়, লেটার বক্স তো আজকাল দেখাও যায় না। আর সেখানে লেটার বক্সে ওনার নাম দেওয়া লেটার বক্স, বাড়ির মানে ঘরের উপরে ওনার মানে দরজার উপরে ওনার নেম প্লেট। তো যারা প্রিজার্ভ করে রেখেছেন ওই জায়গাটা, আমি তাদের অনেক সাধুবাদ জানাই, যে যারা বেলাদেকে তার শেষ সময়টাতে তার পাশে ছিলেন এবং তাকে দেখাশোনা করেছেন এবং তার প্রতি এত শ্রদ্ধা জানিয়েছেন। তো তাদেরকেও আমি কালকে খুব শ্রদ্ধা জানালাম যে আপনারা এরকম একটি পতিতযশা মানুষকে তা আপনাদের সাথে রেখেছিলেন। তো এই পুরো বিষয়টাই আমার কাছে একটা কোনো স্বপ্নের মতো। আর অনিলাভ আমি সত্যি জানতাম না যে এরকম একটা, অনিলাভকে অন্য পরিচয়ে চিনতাম যে ও সত্যি যে এরকম একটা কাজ নিয়ে আমার কাছে আসবে। শর্মিষ্ঠার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, অবশ্যই আমি আরও অনেক কাজ করেছি চ্যানেলে, আর আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি এমনিতেও। তো শর্মিষ্ঠা আমাকে ফোন করে বলেছিল যে শোনো, আমার বর না তোমাকে খুঁজছে, একটা খুব ইম্পর্টেন্ট জরুরি কথা আছে। তো সেই বিষয় তারপর ও আমার কাছে আসে। তো আমি সত্যি কথা বলছি যে আজকে এই ধরনের মানুষদের কথা কতজনকেই বা আমরা জানাতে পারি, বা যারা হয়তো কিছুটা নিয়ে অবগত, যারা বই পড়েন বা যারা জানতে পারেন, যাদের ইন্টারেস্ট আছে, কিন্তু অনেক মানুষই জানে না যে সত্যি বেলাদে মানুষটি কী, বেলাদে মানুষটা কে। কারণ আমি আমার মা ঠাকুমাদের কাছে সবসময় বেলাদের কথা শুনেছি, এবং আমার মা, মানে সেটা অনিলাভ বলবে, আমার মার সাথেও ওই বেলাদের একটা হিস্ট্রি আছে। এবং আমার মা যখন আমি বেলাদে করব বলেছি, আমার মা ভীষণ খুশি হয়েছিলেন। মা বলল যে তুই বেলাদে করবি, বাহ, বেলাদের মানে ওনার বই তো আমাদের বাড়িতে সবসময় আমাদের যা যা বইয়ের কালেকশন আছে সবসময় সেখানে থাকতো। এবং আমার দিদিমা, উনি ভীষণ রান্না করতে ভালোবাসতেন এবং বেলাদের বই ওনার কাছে ছিল, এবং বেলাদের বই উনি পড়তেন, এবং বেলাদের স্কুলেই উনি পড়াশোনা করেছেন, ব্রাহ্ম গার্লসে। তাই কালকে যখন আমরা ব্রাহ্ম গার্লসে গেছিলাম,
তখন সেটাই বলছিলাম। তো ব্রাহ্ম গার্লসের যে একটা মানে ব্রাহ্ম গার্লস থেকে যে সব এইরকম সব মানে রত্নরা বেরোয় সেটাই আর কি দেখতে পাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ রত্নখচিত মানুষরা সব বেরোয় ব্রাহ্ম গার্লস থেকে। তো ব্রাহ্ম গার্লসকে আমরা খুব কালকে ব্রাহ্ম গার্লসের সব স্টুডেন্টদের সাথে মিট করলাম, কি ভালো লাগছিল গিয়ে ওখানে, মানে পুরো পুরো একটা মনে হচ্ছিল যে তখনকার সময়তে ফিরে গেছি। আর এই সময়টা বোধহয় আমরা খুব এনজয় করেছি, এবং ওই সময়কে ফিরে পাওয়ার একটা আনন্দ আছে না, একটা অন্য যুগকে ফিরে পাওয়ার যে একটা অদ্ভুত নেশার মতো, একটা আনন্দের মতো, একটা ডিসকভারির মতো। তো বেলা ওয়াজ কাইন্ড অফ এ ডিসকভারি ফর মি, মানে বেলাদেরকে ডিসকভার করা এবং বেলাদের সম্বন্ধে জানা, এবং বেলাদের এই পদক্ষেপ, মানে যেটা উনি এক্ষুনি বলছিলেন যে ও মানে ইউরোপ থেকে ফিরে আসার পর যে এই যে সাংঘাতিকভাবে যে ডিটারমিনেশন এবং এই একটা প্রত্যয় নেওয়া যে না আমাকে কিছু করতে হবে, সেইটা হয়তো সেই সময় মহিলাদের মধ্যে কিছু মহিলারা নিয়েছিল, কিন্তু উনি যেটা দেখিয়েছিলেন যে ইনফ্যাক্ট এখানে আমাদের একটা ডায়লগ আছে, আমি একটু বলতে চাই। এখানে আমাদেরই আর একজন মানে সহকর্মী, বেলার এক সহকর্মী, সে বিয়ে করার কথা ভাবে, নীলিমা সান্যাল বিয়ে করার কথা, হ্যাঁ বিয়ে করার কথা ভাবে, এবং বেলাদিকে সে এক্সপ্রেস করে তার আনন্দটা, ভীষণ আনন্দিত হয়, বেলাদিও খুব আনন্দিত হন। কিন্তু একটা কথাই ওনাকে নীলিমার দিকে উনি জিজ্ঞেস করেন যে আচ্ছা আর তোর চাকরিটা, তো ওইটা এত সিগনিফিকেন্ট মানে লেগেছে আমার, যে মানে শি ওয়াজ মাচ অ্যাওয়্যার যে ওর একটা নতুন জীবন সে শুরু করছে, কিন্তু ওই যে তার মানে ওর যে নিজের আইডেন্টিটিটা সেটা ঘুরে জিজ্ঞেস করেন। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে যে উনি মানে ওইটা নিয়েই কাজ করেছিলেন, যে নিজের আইডেন্টিটিটাকে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন। তো বেলাদে ইজ বিন আ গ্রেট জার্নি ফর মি, মানে আমি ভীষণ আপ্লুত বেলাদে করে, এবং বেলাদের বাড়ি গিয়ে কালকে ওই টুকরোটাও আমার কাছে জীবনের একটা খুব বড় স্মৃতি। আমি অনিলাভকে বলছি, অনিলাভ ওখানে যতগুলো ছবি আছে আমাকে পাঠিও, কিন্তু ওই ছবিগুলো আমি প্রিজার্ভ করে রাখবো, দ্যাটস মাই ট্রেজার থিং। আর আমি এটাই চাইবো যে আমাদের এই ছবিগুলো করতে খুব অনেক এফার্ট লাগে, অনেক কষ্ট হয়, অনেক কনস্ট্রেন্ট নিয়ে অনেক কিছু কাজ করতে হয়। তাও অনিলাভ যে এটা বায়োপিক করবে ভেবেছে, এটা আমি ওকে ভীষণভাবে, তবে তার অর্ধাঙ্গিনীও আছে এখানে। আমি বলি যে এভরি সাকসেসফুল ম্যান হ্যাজ আ গ্রেট ওয়াইফ বিহাইন্ড, তাই না? তো মানে তো এইটা হ্যাঁ না সাকসেসফুল তো তুমি নিজে তোমার নিজের জায়গায় ইউ আর সাকসেসফুল, কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে সবাই মিলে কিন্তু একটু মানে একটা এফার্ট নেওয়া উচিত। সবাইকে আমি এটা আবেদন করব, সবার এই এফার্টটা নেওয়া উচিত যে এই ধরনের ছবিগুলোকে যেন আরও মানুষ ভালোবেসে দেখে, তাহলে হয়তো ইতিহাসের সাথে আমাদের যোগাযোগটা থেকে যাবে। না হলে কিন্তু মানে ইতিহাসের এই পাতাগুলো কিন্তু আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জীবনকে নতুন করে সমৃদ্ধ করবে, এই সব ছবি, এই সব বক্তব্য। তো এইটাই আমার কাছে, আমি মানুষের কাছে একটা আর্জি জানাবো। আর মানে আমি আর একটা কথা বলতে চাই যে এই রেডিও নিয়ে যে মানে রেডিওর কালচারটা নিয়ে যে এতটা আমরা ভেবেছি, এবং রেডিওকে সামনাসামনি, রেডিওর সঙ্গে যে এই সুন্দর আতাতটা তৈরি হচ্ছে এই ছবির মাধ্যমেও, রেডিওকেও কিন্তু সাপোর্ট করতে হবে। রেডিওর মানুষরাও কিন্তু আজকে রেডিওর সবাই যারা আছে তোমরা না, আমি স্পেশালি আকাশবাণীর কথা বলবো যে তাদের কিন্তু তাদের নুরমিদি তুমি এটা একটু ইনস্ট্রুমেন্টাল হয়ে এর জন্য যে আকাশবাণীর মানুষদের একটুখানি কনসিয়াস করা। আকাশবাণী ওখানে অনেক সরকারি দরাদরি থাকতে পারে, তাও হলেও সেটা হ্যাঁ তা হলেও আমি বলবো যে বেলাদে তো কোনো দরাদরির মধ্যে পড়েন না, উনি তো একটা অদ্ভুত মানে মানে একটা আমাদের মানে মানে মহিলাদের এই ওয়েভটাকে যদি মানে এসে সবাইকে মানে ছুঁয়ে যায়, আর মহিলা মহল মানে ভীষণ বড় একটা রেভলিউশন তৈরি করেছিল। মহিলা মহল শুনে, মহিলা মহলকে বিয়ে করে ভাতের হোটেল খুলেছিল কত মহিলারা। তো আমার মনে হয় সেটাকে আরেকটু যদি আমরা আকাশবাণী থেকে সাপোর্ট পাই খুব ভালো হবে। দুজনেই লাইভ আছে তো অ্যাকচুয়ালি যেটা বললে তুমি রেডিওর, আমরা তো অ্যাকচুয়ালি রেডিওকে সেলিব্রেট করছি, আলটিমেটলি বেলাদেকে যেমন করছি সেলিব্রেট করছি, তেমন রেডিওকেও সেলিব্রেট করছি। তো এখনকার সময় রেডিওর যে এই ব্যাটনটা
অ্যাকচুয়ালি তাদের দুজন আমাদের সঙ্গে রয়েছে, মানে অ্যাকচুয়ালি এখন যারা রেডিওতে কাজ করছেন, মানে শ্রী রূপসা দুজনেই, শ্রী করছে কিন্তু এখন আর অফ রেডিও অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এবং সঙ্গীতা আছেন, সঙ্গীতা একদম আকাশবাণীর সঙ্গে আছেন জড়িয়ে, সেটা আমি কথা বলবো, সেটা জিজ্ঞেস করবো আকাশবাণী এখনকার সময়। ওদের সঙ্গে আমরা একটু কথা বলে নিই যে এখন যারা রেডিও করেন তারা কি কি ফেস করেন, তারা কীভাবে ভাবছেন সবটা। জিনিয়া, তুমি শুরু করো। প্রথমে আমি বলবো যে খুব ইন্টারেস্টিং আমার লাগছে এবং লাগেও এটা ভেবে, মানে এই অ্যাক্টার্সদের একটা খুব মজার বিষয় কিন্তু, যে এই ক্যারেক্টার্সগুলো এদেরকে লিভ, ইউ লিভ দোজ ক্যারেক্টার্স। এবং বেলাদের বই আমার বাড়িতে ছিল না কখনো, টু বি ভেরি অনেস্ট। তবে লাস্ট জন্মদিনে মাকে বেলাদের বই প্রথম আমি গিফট করি। সো এটা আর এই ক্যারেক্টার নিয়ে ভাবা, একটা বায়োপিক বানানো, কংগ্রাচুলেশনস টু ইউ অনিলভদা, তোমার সাথে আমি আগেও কাজ করেছি এবং তুমি সিনেমা বানাচ্ছ, ইউ আর আ ফিল্ম মেকার নাও, ইউ হ্যাভ অলওয়েজ, মানে তুমি গল্প বলতে ভালোবাসো, বাট গ্রেট, মানে উই আর সো হ্যাপি ফর ইউ। আর থ্যাংক গড বেলাদের রেডিওতে প্রথম, মানে তাই না, নয়তো আমাদের এই আড্ডাটা, মহিলা মহলের আড্ডাটা কিন্তু হতো না। আমি এখন বা তখনের কথা জানি না ঠিক অনিলভদা, বিকজ আমি জয়েন করেছিলাম 2006। থ্যাঙ্কফুলি আমি এখনও, মানে হোয়াট এভার আই ডু, আমি আরও অনেক রকম কাজ করি, তুমি জানো, অ্যাঙ্কারিং আছে এবং আরও নানান ধরনের, মানে আর্ট ফর্ম বা এন্টারটেনমেন্ট বা মিডিয়াতেই, কিন্তু রেডিও উইল অলওয়েজ বি মাই ফার্স্ট লাভ। হয়তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, যেটা সবথেকে বড় চেঞ্জ সেটা হচ্ছে যে ডিজিটাল মিডিয়াম। আগে রেডিওটা আমরা ওই চার দেওয়ালের মধ্যেই থাকতো এবং একাই একজন রেডিও জকি যে কথা বলছে এবং পুরো গোটা শহর কলকাতা শুনছে। ইট ইজ অলসো ভেরি চ্যালেঞ্জিং মিডিয়াম ওইভাবে দেখতে গেলে। বাট এখন আরও একটা ক্যারেক্টার চলে এসছে, সেটা হচ্ছে ক্যামেরা। মানে আমি কথা বলছি কিন্তু পাশাপাশি একটা ক্যামেরাও থাকছে। সো ওই ডিজিটাল প্রেশারটা আছে, বাট আমি প্রেশার এখন বলবো না ঋতুদি, কারণ আমার মনে হয় যে উইথ টাইম আই থিঙ্ক, মানে সময়ের সাথে চলার জন্য আই এম অ্যাকচুয়ালি এনজয়িং দ্য ওয়ে ইট হ্যাজ ইভলভড, বিকজ আমার মনে হয় যে চেঞ্জ ইজ আ কনস্ট্যান্ট ফ্যাক্টর। তো আমার মনে হয় রেডিও যেভাবে ইভলভ হয়েছে বা যেভাবে আরও নতুন ভাবনা চিন্তা হচ্ছে, সেটা আমি এনজয় করি। তো আমার খুব একটা বিশেষ নালিশ নেই। আর মানে অনেকেরই হয়তো অন্য ধরনের ওপিনিয়ন থাকবে, বাট আই কোয়াইট এনজয় দ্য চেঞ্জ। হ্যাঁ, এবার ছোটোখাটো নানান ব্যাপার স্যাপার, সেটা তো কর্পোরেট জীবনে বা সেটা যে কোনো এতে। হ্যাঁ, এখন আমি গসিপ করবো না, আমার লাস্টের এটা ভাইরাল হয়েছিল, আমি আর বলবো না, ঠিক আছে। বাট হ্যাঁ, আমার একালের রেডিও ভালো লাগে। ব্যাক দেন 2006 আমার সিনিয়র্সরা, এদের সাথেও কাজ হচ্ছে, রূপসা অ্যান্ড শ্রী, তাদের সাথে যখন করেছিলাম তখন শিখেছিলাম, মজা করেছিলাম এবং গ্রেট। দেবী? আমি বেশ পরে রেডিও জয়েন করেছি, আগে টিভিতে সঞ্চালনা করতাম। সমস্ত কিছু করার পর দিস ওয়াজ দি অনলি মিডিয়াম যে আমার মনে হয়েছে যে আমি এই মিডিয়ামটা শুধু শুনেইছি, এটা কিভাবে কাজ করে এটা আমি জানতে চাই বলে আমি জয়েন করেছি। স্পেশালি কেননা আমাদের জেনারেশনটা তো একদমই প্রাইভেট রেডিও বুম, আমরা রেডিও শুনে কানে ইয়ারফোন গুঁজে আমরা কলেজ যাচ্ছি। আমরা সেই জেনারেশনে বিলং করি যারা রাত্রিবেলা পড়াশুনো করতে করতে একটা পাশের রেডিও রয়েছে, সেখানে চিঠি পড়ে শোনানো হচ্ছে অ্যাননিমাসলি, সেই বেনামে চিঠির জেনারেশনটা আমরা। তো সেই জন্য রেডিও আমার জয়েন করা এই কারণে যে একটা পুরনো বন্ধু যাকে সবাই বলছে ইটস এ ডাইং মিডিয়াম, তো সেটা আমি রাদার জয়েন করে জানতে চাইছিলাম যে সত্যিই কি মৃতপ্রায়। আমার একেবারে মনে হয় না। তার কারণ এই যে ধরো আমরা এতগুলো মানুষ, আজকে এখানে একটা মহিলা মহল তৈরি হয়েছে, যেটা কবেকার একজন মানুষ যিনি এরকম একটা বিষয়ের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে গেছেন এবং আজকে আমরা তাকে খুঁজে বের করে তাকে নিয়ে একটা ছবি, তাকে নিয়ে এতটা আলোচনা, সবটা হচ্ছে। রেডিওর কাজটা আসলে খুব অদ্ভুত এবং কেন ইন্টারেস্টিং যে একটা একা ঘরের মধ্যে একজন রেডিও জকি কথা বলছে আর সে ইম্যাজিন করছে, কল্পনায় তার সামনে হয়তো একজনই মানুষ, কিন্তু আসলে প্রত্যেকজনের কানে সে পৌঁছচ্ছে। তো নিজে একা কথা বলে এতজন মানুষকে ছোঁয়া এবং প্রত্যেককে সিঙ্গুলারলি এটা বিশ্বাস করানো যে আমি শুধু তোমার সঙ্গে কথা বলছি, এটা খুব ডিফিকাল্ট একটা কাজ, যদি না সেই মানুষটা সে এটা উইথ ইজ করতে পারে। কেউ এটা পারে, কেউ এটা পারে না। এবং এটা আমার মনে হয় না শেখানো যায় বলে হাজার ইনস্টিটিউটেও, ইদার ইউ হ্যাভ ইট অর ইউ ডোন্ট।
তো এমন একজন মানুষের কথা আমরা আজকে বলছি, যিনি সেই সময় এই কাজটা করে গিয়েছিলেন। তিনি নিজের জার্নি, নিজের সত্তাটাকে একটা পুরো জেনারেশন অফ উইমেন তাদের সকলের সামনে এভাবে তুলে ধরছেন, এবং তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে, অথচ একটা সোশ্যাল রিফর্ম তৈরি হচ্ছে পুরোটা মিলিয়ে। রেডিওর কোথাও সেই ক্ষমতাটা আমার মনে হয় আজও রয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত স্পটিফাইতে না গিয়ে বা ব্লুটুথে কানেক্ট না করে গাড়িতে, হয়তো এখন শুধুই গাড়িতে লোকের রেডিও শোনে, ফোন থেকে, প্রিমিয়াম ফোনস থেকে রেডিও তুলে দেওয়া হয়েছে, তো যারা যারা এখনো টিউন ইন করে তাদের সঙ্গে আমার মনে হয় রেডিও সেই আত্মিক যোগাযোগটা কোথাও তো রয়ে গেছে, যার জন্যে এখনো পর্যন্ত মানুষ রেডিও শুনছেন এবং এখনো পর্যন্ত এরকম গল্পে মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছেন। তো দ্যাট ইজ ওয়াই আই ডোন্ট থিঙ্ক ইটস এ ডাইং মিডিয়াম, বাট ডেফিনেটলি আজকে রেডিওতে যেহেতু আমি কাজ করছি, এবং ঋতুদি যেটা এক্ষুনি বললেন, আমি একেবারে সহমত যে হ্যাঁ কিছু তো করা উচিত। ইট ইজ স্টিল দি অনলি ইমার্জেন্সি মিডিয়াম দ্যাট উই হ্যাভ। এছাড়া কোনো ইমার্জেন্সি মিডিয়াম আজকে একটা বড় ডিজাস্টারে আমাদের অ্যাক্সেসিবল মিডিয়াম আর কিছু নেই। ইট ইজ দি অনলি ইমার্জেন্সি মিডিয়াম। সেটা কেন প্রিমিয়াম ফোনে থাকে না, সেটা সত্যিই ভেবে দেখার বিষয়। যে কেন রেডিও কিনতে পাওয়া যায় না, সেটা সত্যিই ভেবে দেখার বিষয়। আর আমি অ্যাজ এ মিডিয়াম সত্যি রেডিওর একটা অভিযোজন হয়েছে, একটা এভলিউশন আমরা সকলেই সেটা নোটিস করেছি। আর আমিও জিনিয়ার মতোই বলবো যে সেটার বিষয়ে আমার কোনো নালিশ নেই, কেননা বদলে গেছে। সেটাকে যদি আমি নেগেটিভলি দেখি তাহলে সত্যিই সেটা এক্সটিংক্ট হয়ে যাবে। তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই চলতে হবে। রেডিওকে জেনজি ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে। আমি নিজের শোতে শেষ 1 ঘন্টা জেনজি ল্যাঙ্গুয়েজ কি, গোস্টিং কাকে বলে, লিমারেন্স কাকে বলে, সব বিভিন্ন বিষয়ে আমি পড়াশুনো করে রীতিমতন সমসাময়িক হওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমি রীতিমতন পড়াশুনো করে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে নতুন জেনারেশনের সঙ্গে কানেক্ট করা যায় বা অ্যাটলিস্ট একটা যোগাযোগ তৈরি করা যায়। তো সেগুলো যেরকম আমাদেরকে করতে হবে, সেরকম আই টোটালি অ্যাগ্রি ঋতুদি যেটা বললেন, যে একটু আমার মনে হয় যে বাকি সকলেরও একটু ভেবে দেখার বিষয় যে একটা মিডিয়াম যেটার রেলেভেন্স সেই অর্থে চলে যেতে পারে না, সেটা কেন এতটা পিছিয়ে পড়লো, সেটা রেডিও নিজেরও ভেবে দেখা উচিত। কারণ রেডিও আমার মনে হয় একটু ঘেঁটে গেছে। সেটা হচ্ছে যে দেখো, বেলা দেখে নিয়ে মানে যে বেলা রেডিও প্রেজেন্টার তখন হয়তো বলা হতো, বাট ওনাকে নিয়ে এখন হ্যাঁ রেডিও অ্যানাউন্সার, ওনাকে নিয়ে ছবি করা হচ্ছে। অলসো বিকজ শি কন্ট্রিবিউটেড টু দ্য সোসাইটি ইন আর ওন ওয়ে। হ্যাঁ, এবং যেটা ঋতুদিও বললেন, এবং তোমাদের রিসার্চ যেটা তুমি বলছো, যে মহিলাদের জন্য উনি সেই সময় দাঁড়িয়ে কিন্তু উনি ভেবেছেন, এবং ওনাদের মহিলাদের ডেভেলপমেন্ট নিয়ে। আমাদেরও কিন্তু এরকম কিছু করে যাওয়া উচিত, যাতে আমরা যখন থাকবো না আমাদেরকে নিয়ে সিনেমা হবে। যিনি আরজে রূপসা, আরজে দেবী, হ্যাঁ, তো এটা তাই না ঋতুদি? বাট অলসো হ্যাভ টু, বাট ফর শিওর। কিন্তু অলসো উই আর ভেরি ভেরি হ্যাপি, এটাও বলতে হবে মহিলা মহলের তরফ থেকে বলছি, যে ঋতুদি ইজ প্লেইং দিস ক্যারেক্টার বিকজ ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। অ্যান্ড মানে সেইটা আমার মনে হয়, আই এম শিওর তুমি আর কাউকে ট্রাস্ট করতে পারতে না। সো থ্যাংক ইউ অন দ্য বিহাফ অফ দ্য রেডিও ফ্র্যাটার্নিটি, যে ঋতুপর্ণা সেনগুপ্তা, ম্যাডাম সেনগুপ্তা ইজ বেলা দে। থ্যাংক ইউ। আমি জাস্ট দেবী যা বললো একদম সহমত ওর সঙ্গে। তবে আমার মনে হয় যে লাস্ট যে কথাটা বললো, যে রেডিও কেন পিছিয়ে পড়লো, এটা রেডিওরও ভেবে দেখা উচিত। আমি দুটো জায়গাতেই কাজ করেছি, রেডিওর দুটো ফেজে, যখন রেডিও জকিদের বা প্রেজেন্টারদের দেখা যেত না, আর যখন দেখা যেত। এবং এই দুটোতেই আমার মনে হয় রেডিওর পিছিয়ে, এটা আমার ব্যক্তিগত মতামত, সহমত নাও হতে পারেন অনেকে, কিন্তু এই যে দেখিয়ে দেওয়া হলো যে আমরা কেমন দেখতে, আমাদের জীবনধারা কেমন, এইখানেই আমার মনে হলো মিস্ট্রিটা শেষ হয়ে গেল। প্রত্যেকটা জিনিসের একটা ইউএসপি থাকে। তো আমি যদি মার্কেটিং ল্যাঙ্গুয়েজ বলি, এই যে মাল্টিটাস্কিং, তখনকার যুগে দাঁড়িয়ে কিন্তু বেলাদে একজন মাল্টিটাস্কার ছিলেন। আজকের দিনে হলে আমরা তাই বলতাম যে এই মহিলা মাল্টিটাস্কিং করেন। ইনফ্যাক্ট আমিও যখন ধরো এত বছর পর, আমি 2005-এ যখন রেডিও প্রথম ঘরটা দেখলাম, যখন আমাকে শেখানো হচ্ছে, আমি প্রথম প্রশ্নই আমার ছিল, তাহলে যে কথা বলে তাকে এত কিছু করতে হয়? কারণ আমাদের ধারণা ছিল আমি যাব 2 ঘন্টা কথা বলবো চলে আসবো, কিন্তু সেটা যে এটা নয়, এই পিকচারটা আমার কেন এখনো আমার ধারণা কারণ নেই। সবাই মনে করেন যে রেডিও জকি যাই কথা বলে চলে আসে, কিন্তু তার যে পেছনে কতটা পরিশ্রম থাকে
এই যে পরিশ্রমটা, এটা কিন্তু দেখা যেত না বলেই তার একটা আলাদা আকর্ষণ ছিল। আমাদের ছোটবেলায় মারা যে সিনেমাগুলো দেখতে দিতেন না, সেগুলোর প্রতি আমাদের বেশি আকর্ষণ ছিল। জুলি, সত্যম শিবম সুন্দরম, এগুলো যেদিন দূরদর্শনে দেখানো হতো, মা বলতো দুপুরবেলা ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর কেন ঘুমিয়ে পড়বো? আমার ববি, জুলি কিছুতেই দেখতে দেওয়া হবে না। তো এইখানেও আমার মনে হয় কোথাও সেইটা একটা বিশাল রোল প্লে করেছে এই পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাজ আ মিডিয়াম। কারণ এই যে হঠাৎ করে অ্যানোনিমাস, আমার নিজের ক্ষেত্রেই হয়েছে, আমাকে বর্ণনা করা হয়েছে, বহু লিসনার আমাকে বর্ণনা করেছে, ওর তো 5 ফিট 10 ইঞ্চি হাইট, একদম ফেয়ার, এইরকম সুন্দর, প্রচণ্ড পার্টি করতে ভালোবাসে, মানে এক্স্যাক্ট আমার বলা শুনে মনে হয় আমি যেটা ঠিক তার অপোজিট। তো এই যে খণ্ডচিত্রটা ভেঙে গেল, এই যে মনের মধ্যে একটা প্রতিচ্ছবি তৈরি হলো, সেটা ভেঙে গেল। আজকে বেলা দেখে যারা ছবিতেও দেখেননি, তারা কিন্তু ঋতুদিকে যখন দেখবেন তারা মনে করবেন আচ্ছা এরমই ছিলেন। এই ছবিটা না, মনের মধ্যে তৈরি হওয়া ছবিটা ভেঙে দেওয়াটা ইজ আ ভেরি রং কনসেপ্ট। যার জন্য ও যে লাস্ট লাইনটা বললো যে রেডিওর ভেবে দেখা উচিত, রেডিওর কি করা উচিত, রেডিওর আগে এটা ভাবা উচিত যে আমার যে ইউএসপি ছিল আমি সেটাকে নিজে হাতে নষ্ট করছি। ডিজিটাল মিডিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভীষণভাবে। আজকের দিনে সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে আপডেট হতে হবে। শ্রীকৃষ্ণের বাঁশি আর কি, একদম। কিন্তু নিজস্বতাকে বিসর্জন দিয়ে আমি আপডেটেড হব না, এটা আমার নিজস্বতা। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাইলাম শ্রীদি, যে তুমি নিজস্বতা কথাটা বললে, আমার মনে হয় রেডিওর এটাও একটা ইউএসপি যে ফর এভরি আদার মিডিয়াম, জিনিয়া জানবে, আমি শ্রীদি নিজেও, আমরা যারা বিভিন্ন মিডিয়ামে কাজ করি, আমরা সবাই জানি যে সব কিছুর একটা কন্টেন্ট থাকে। রেডিওর কোনো সেরকম সেট কন্টেন্ট নেই, রেডিও জকি ইজ দ্য কন্টেন্ট। এবং এই যে মানুষটা যাকে নিয়ে আমরা কথা বলছি, তিনি ওটাই আসলে সাকসেসফুলি করেছেন। তিনি নিজেকে যেহেতু ওভাবে প্রকাশ করতে পেরেছেন, সো আই থিঙ্ক ইজ দি অনলি মিডিয়াম যেখানে ইউ আর দ্য কন্টেন্ট। তোমাকে কিছু স্ক্রিপ্ট কেউ এগিয়ে দেবে না, কনসোলও তুমি করছো, তুমি নিজের কথা বলছো, তুমি নিজেই সবটা ঠিক করে নেবে। এবং আমি যেহেতু নিজে একটা মহিলাদের শো করতাম, আমি যখন ঢুকি রেডিওতে তখন খুবসুরত বলে একটা শো হতো, সেটা আমি হোস্ট করতাম। তার ট্যাগলাইনই ছিল নো এন্ট্রি ফর মেন। হ্যাঁ, এবং এটা দেওয়াই হতো এই কারণে যে মহিলাদের শো ছেলেরাই বেশি শুনবে, বেশি করে ছেলেরাই, এই কারণেই ওটা বলা হতো গার্লস। হ্যাঁ একদম, এখন যেসব পাজামা পার্টি ফাটি বলে। সো দ্য পয়েন্ট ইজ, তো সেইটা আমি বলছি যে সেই এক্সক্লুসিভিটির জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই এক্সক্লুসিভিটিটা ধরে রাখার দায়িত্ব রেডিওরই। ওভার টু রূপসা। আমার মনে হয় এত কথা শোনার পরে বেশি কথা থাকে না, কিন্তু এই যে কথা এবং শব্দ, এই যে দুটো জিনিস রয়েছে জীবনে, আমার ক্ষেত্রে আমার জন্ম এই কথা শব্দের জগৎটাই শুধু রেডিও মাতার জন্য। আমি যে কথা নিয়েও ভাবতে পারি, কথার থেকেও শব্দ নিয়ে একটা জগৎ হয়, এই উপলব্ধিটাই হয়েছে আমার রেডিও শেখার শুরু থেকে। কারণ আমার জীবনটা পুরোটাই সেরেন্ডিপিটি। আমার ব্যাকগ্রাউন্ড ঠিক মিচ্চির আগে, মানে আর যে হয়ে যাওয়ার আগে, সে যে আমি ছিলাম সেটা রিডিফিউশনে আমি বিজ্ঞাপনে কাজ করতাম, ঠিক তার আগে আমি টেলিকম মানে হাঁচে কাজ করতাম। তো আমি মিচ্চিতে গেছিলাম সেলসের ইন্টারভিউ দিতে, সেখান থেকে হয়ে গেলাম রেডিও জকি। আর 2005 যেখান থেকে আমার জার্নি শুরু, 2000 যেহেতু বয়সটা মোটামুটি বোঝাই যাচ্ছে 40-এর ঊর্ধ্বে, আমার কিন্তু কলেজ জীবনে যখন আমি ইংরেজি পড়ছি তখন কাঁধে আমি নিকন FM 10 নিয়ে ঘুরতাম, কারণ আমার জগৎটাই ছিল অভিজ্ঞতার কাছে শিখতাম ক্যামেরা, জগৎটা ছিল ছবি বানাবো, বিজ্ঞাপন, প্রথমে বিজ্ঞাপনে এজেন্সিতে কাজ করবো, তারপরে ছবি বানাবো 30-এর মধ্যে। ওই জীবনের ধারার থেকে কিন্তু বিজ্ঞাপনের চাকরি, সেখান থেকে রেডিওর ইন্টারভিউ, সেলস ইন্টারভিউ থেকে হয়ে গেলাম রেডিও জকি। এবার তিনি কি করেন তার কোনো ধারণা ছিল না। তাই দীপাঞ্জন যে প্রথমে আমাকে শুনে বলেছিল যে ডু ইউ ওয়ান্ট টু বিকাম আ রেডিও জকি, দ্য ফার্স্ট থিং আই আস্কড হিম ওয়াজ ডাজ ইট পে। কারণ আমার কোনো ধারণা ছিল না, কারণ আই কাম ফ্রম এ ব্যাকগ্রাউন্ড যেখানে পড়াশোনা ওয়াজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, পড়াশোনা করে একটা চাকরি করবে। কিন্তু এই যে রেডিওর জগৎটা, এটার মধ্যে যে কত বড় একটা জগৎ লুকিয়ে আছে সেটা রেডিওতে না গেলে তো জানতাম না। আর সত্যি কথা বলছি, এই অতীতে যে তুমি ফিরিয়ে নিয়ে যাচ্ছ অনিলাভ চ্যাটার্জি এবং তোমার দল, সবও করল। তুমি যদি বর্তমানে ফোন করবে তাহলে কিন্তু ব্যাপারটা সূত্রটা একটু অন্যরকম হতো, রাইট? তো পাগল করছো আমার বস, তুমি চলে গেছো আমার বস। আমি গেছিলাম 3-4 দিনের জন্য, আমি 3-4 দিন ইটালি গেছিলাম। আমি অনিলাভকে বলে গেছিলাম এতটাই হয়ে গেল
কিচ্ছু চিন্তা করে আমি 4 দিন পর এসে সব কথা না আমার তো ভীষণ ভয় করছে। এবারে শর্মিষ্ঠা আমাকে ফোন করছে, তুমি আমার বরকে মাথা খারাপ করে তুমি চলে গেলে, এখানে তুমি ডাবিংটা কবে? আর যে রেডিওর জগৎ, আমারও একটা এরকম জগৎ, সেখানে সারাক্ষণই কিছু না কিছু ঘটনা তোমরা বলছো আর আমার ঘটনা ঘটছে। তুমি হচ্ছে লেজেন্ড। তোমার পাশে যে এই যে বসে একটা জায়গায় বসতে পেরেছি, এটা আমাদের ভাগ্য। এবং সত্যি বলছি, শুধু আমাদের পশ্চিমবাংলায় নয়, আমাদের সমগ্র দেশে রেইনিং লেডি সুপারস্টার বা অ্যাক্টর from the period she has been in the industry, I don't think so there is anybody who is a woman and who has been on that throne. তাই এটা আমাদের গর্ব যে তুমি পশ্চিম বাংলার একজন মানুষ এবং আমাদের ভারতবর্ষের একজন অভিনেত্রী যিনি এতটাই শ্রেষ্ঠ, এবং you can only play this role. There was nobody else apart from you. Thank you, Rupsha. তো এই লেজেন্ডসদের মাঝখানে আমার শুধু জাস্ট দুটো কথাই আমি ফিনিশ করব, যে এই যে থিয়েটার অফ মাইন্ড, মনের মধ্যে একটা ছবি আঁকা যায়, সেটাকে শব্দে প্রকাশ করা যায়, সেটা শুধুই রেডিওর জন্য সম্ভব। আর সেটাকে আরও একবার ফেরত নিয়ে আসার জন্য আমার জীবনে, যেখানে 15 বছর আগে আমি রেডিও জকিং ছেড়েছি, তার জন্য ধন্যবাদ অনিলাভ এবং টিমকে, এবং বেলা দে, ঋতুদি, সকলকে থ্যাংক ইউ সো মাচ। ঋতুদির থেকে একটা অভিজ্ঞতা জানতে চাইবো, তোমার অভিজ্ঞতা। কিন্তু তার আগে শর্মিষ্ঠাদিকে বাদ দিয়ে, শর্মিষ্ঠাদি আমাদের ঘরের মেয়ে, আকাশবাণী কলকাতার মেয়ে। অনিলাভদার কাছে আকাশবাণী কলকাতা এবং মহিলা মহলের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসেবে আন্তরিক কৃতজ্ঞতা, যে একজন রেডিও জকিকে নিয়ে যে ফিল্ম করা যায়, তাকে নিয়ে ভাবা যায়, আজকের এই সময়ে দাঁড়িয়ে তুমি এটা ভাবতে পেরেছ। এই জন্যে তোমার কাছে আন্তরিক কৃতজ্ঞতা। আর 1947 সালের জানুয়ারি মাসে আকাশবাণী কলকাতায় মহিলা মহলের প্রথম সম্প্রচার শুরু হয়। সালের হিসেবে ধরলে 78 বছর। যে ভাবনা নিয়ে সেই সময়, মানে মহিলা মহলের সম্প্রচার শুরু হওয়ার কয়েক বছর বাদে বেলাদে, আমরা এখন এটাকে ছোট করে পেক্স বলি, প্রোগ্রাম এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব নেন। এবং যেভাবে উনি তখন থেকে মহিলা না তার আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র চালিয়েছেন, উনি বিষ্ণু শর্মা নামে লিখতেন। রেখা মেনন উনি অ্যাকচুয়ালি পেক্স, মানে যেটা বলা হয়, যেটা রেখা মেনন ছিলেন। হ্যাঁ, তো ওনার যে ভাবনা ছিল যে মহিলা মহল মানে বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠান হবে মহিলা মহলে, সেটা এখনো আকাশবাণী কলকাতার মহিলা মহল সেটা মেনটেন করে। জানতে চাইছিলাম আমি তোমার কাছে, এখন কি হয়, এখনো সেটা ভীষণভাবে মেনটেন করে। এবং এটা বলতে আমার ভীষণ ভালো লাগবে যে আকাশবাণী কলকাতার মহিলা মহলে সমস্ত কাজ, মানে এডিটিং থেকে শুরু করে, আমি যখন আমার অভিজ্ঞতা দিয়ে বলি, আমি যখন প্রথম জয়েন করি, তো সে বছর ওই হয় না, শুরুতে একটা মিট করে, আকাশবাণী কলকাতায় একজন প্রেজেন্টারকে ঘর মুছতে হয়, ঘর ঝাড় দিতে হয়, বাজার করতে হয়, কুটনো করতে হয়, পাটনা বাটতে হয়, রান্না করতে হয় এবং সেটা পরিবেশন করতে হয়। এই যে সমস্ত কাজটা আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে আজও মহিলারাই শুধুমাত্র করেন। আমরা সেই ধারাটা আজও রক্ষা করতে পেরেছি। এটা মহিলা মহলের একজন প্রেসিডেন্ট হিসেবে আমার বলতে খুব ভালো লাগে। আমাদের এখানে উনি শুরু করেছেন আইনি সহায়তা বলে একটি অনুষ্ঠান, যেখানে মেয়েদের বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন আইন সহায়তার দিকগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। এবং আমরা সাধারণত চেষ্টা করি মহিলা আইনজীবী আসুন। আমাদের এখানে কর্মক্ষেত্র হয় যেখানে মহিলাদের কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, কাজের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। ডাক্তারি পরামর্শ বলে একটি অনুষ্ঠান হয় যেখানে শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত রোগ ব্যাধি নিয়েই আলোচনা করা হয়। এছাড়াও আমি কিছুদিন পরিচালনা, মানে ওই দুর্লভ চেয়ারটিতে বসার আর কি সুযোগ হয়েছিল। আরেকটা জিনিস হয়, এগুলো ছাড়াও
আমাদের যে মেয়েদের আমি বলি, বা প্রত্যেক মানুষের তো একটা ফ্লেয়ার ফর আর্ট অ্যান্ড কালচার, এই ব্যাপারগুলো থাকে। মানে যারা শ্রোতা তারা সমালোচনা করেন, ধরো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন কিভাবে উদযাপিত হয়, তার কিছু লেখা নিয়ে শ্রোতারা সেটা নিয়ে উদযাপন করলেন। আবার শ্রোতাদেরও কিছু লেখার মানে কার কোনখানে কি সম্ভাবনা আছে সেগুলো বিকাশ আলাপি কলম শিরোনামে হয়, যাতে শ্রোতাদের গল্প, কবিতা, উপন্যাস সেগুলো আমরা পাঠ করতে পারি এবং সেটা করা হয়। আদার দ্যান সেলাই ঘোড়াই এবং মোস্ট ইম্পর্টেন্ট জীবনের রান্না, যেটাকে তো সবসময় ছোট করে দেখানো হয়, এগুলো সব হয়। হ্যাঁ 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 হয়। এবং আরও যেটা বলতে ভালো লাগবে, আজকের সময়ে দাঁড়িয়ে মহিলা মহলে সপ্তাহে 2 দিন করে শ্রোতাদের চিঠি পাঠ করা হয়। বিভিন্ন বিষয়ে তারা নিন্দে করে, সমালোচনা করে, প্রচুর সুনামি বইয়ে দিয়েও চিঠি পাঠান, কিন্তু সেগুলো সব আমরা পাঠ করি। আর অনেকটা বোধহয় এটা বলতে খুব ভালো লাগছে যে আমাদের বেশি চিঠি আসে প্রত্যন্ত গ্রাম থেকে। কিছুটা আগে সঙ্গীতার সঙ্গে কথা বলাতেই আমার এটা মনে হচ্ছিল যে এখনো পর্যন্ত রেডিও হচ্ছে সেই পাওয়ারফুল মিডিয়াম যেটা রুরাল বেঙ্গলে পৌঁছয়। তো গ্রাম বাংলার মহিলাদের জীবন জীবিকা তারা কি ভাবছেন সেটার রিফ্লেকশন এখনো পর্যন্ত এই মহিলা মহলটাতেই পাওয়া যাবে। কারণ এফএম প্রচার তরঙ্গের তো একটা নির্দিষ্ট দূরত্বের ব্যাপার আছে, তার বাইরে তো এফএম প্রচার তরঙ্গ পৌঁছই না, পৌঁছয় আকাশবাণী, যাকে আমরা কলকাতা ক, কলকাতা খ বলে আমরা যাকে চিনি, সেইটাই পৌঁছয়। তো ফলে সেই মহিলাদের এখনো পর্যন্ত বলছিল চিঠি আসে শুনে তো আমি আকাশ থেকে বলছিলাম চিঠি সে কেমন দেখতে, ইনল্যান্ড লেটার কেমন দেখতে তোমার মনে আছে? তোমার মনে হবে, তোমার স্মৃতি আমার থেকে ভালো, আমার তো আর কিছু ছিল না। কিন্তু চিঠি আমরা দেখেছি শ্রী, আমি যখন রেডিও এফএম এ প্রেজেন্টার গেছি, বস্তা বস্তা চিঠি, চিঠি না বস্তায় করে চিঠি আসতো, বৌদিরা আরো বলতে পারবে। তো সেটা ঠিক, কিন্তু আমি বলছি এত পাওয়ারফুল একটা মিডিয়াম, যেটা বৌদি বলার চেষ্টা করলেন, আমি সেই সূত্রটা থেকে বলছি, ওই জায়গাতেও এই যে আমাদের মেয়েদের যে রান্নাবান্না, সাজগোজ, সেলাই ফোড়াই ছাড়াও একটা দিক আছে, সেইটাকে আরো একটু করে ছড়িয়ে দেওয়াটা খুব জরুরি। এবং ওরা যখন কন্টেন্ট ওয়াইজ বলছিল না যে রেডিওর ভাবা দরকার কোথায় আমরা কিসের সঙ্গে লড়াই করছি, আমি বলবো কন্টেন্টের লড়াইটা সব থেকে বড় লড়াই। হ্যাঁ, আর এই যে ধরো সাজগোজ করবো না কেন, ভাল লাগে, অন্যদেরও তো ভাল লাগে। আর তারপরে এই যে একটা বোধ আমাদের মধ্যে এসছে না, যে আসবাবপত্র যদি তুমি রোজ একটুখানি ঝাড়াঝুড়ি করো তাহলে ঘরটাও ভালো দেখায়। আমরাও তাই যে একটু মুখ টুকগুলো রোজ রোজ ঝাড়াঝাড়ি করি বলে মিষ্টি দেখায়। ওরা অ্যাডমিট, ওই তো ওরা তো সব অ্যাডমিট করে না, ওরা হচ্ছে সোনার আংটি ব্যাঁকা হলি বাকি, আসলে চুপি চুপি গিয়ে সবই করে আসে। আমরা ভাই স্বীকার করি আমরা তাই। তারপর ডায়েটিং এ করা, মানে তুমি তখন বলছিলে যে জবে থেকে রেডিও ডিজিটাল হয়েছে, ভিজুয়াল হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এখনো সেটা ভীষণভাবে মেনটেন করি। আকাশবাণী কলকাতার কোনো অনুষ্ঠান, সে তিনি ঋতুপর্ণা সেনগুপ্তই অতিথি হিসেবে থাকুন অথবা সৌরভ গাঙ্গুলি, আমাদের কিন্তু কোনো অনুষ্ঠান ভিজুয়াল হয় না। এবার একটু ঋতুদির কাছে অভিজ্ঞতার কথা জানতে চাইব, যে তুমি কালকে বেলাদির বাড়িতে গিয়েছিলে, সেই অভিজ্ঞতা তুমি বললে যে তোমার কীরকম লেগেছে। গত বছরে যে স্টুডিওতে বসে বেলাদে মহিলা মহল নিয়ে জনপ্রিয় হয়েছেন, তুমি সেই স্টুডিওতে এবং মহিলা মহলে অতিথি হিসেবে গিয়েছিলে। কাকতালীয়ভাবে দুটি মানুষই তুমি, মহিলা মহলে অতিথি হিসেবেও তুমি এবং বেলাদের কেন্দ্রীয় চরিত্রেও তুমি। একটু যদি শেয়ার করো কেমন। হ্যাঁ, আসলে আকাশবাণী থেকে যখন আমাকে ডাক পাঠিয়েছিলেন ওনারা, এবং দ্যাট ওয়াজ ওয়ার্ল্ড রেডিও ডে, সেই দিনটাতে প্রচারিত হয়েছিল। তো সেখানে আমার খুব নিজেকে খুব প্রিভিলেজ মনে হলো যে এর আগেও রেডিও থেকে কয়েকবার ডাক পেয়েছি, মানে আকাশবাণী থেকে কখন যেতে পারিনি।
কিন্তু সেইবারে আমার মনে হয়েছিল যে আমার সেদিন সময় পারও করেছিলাম এবং গেছিলাম, তো ওখানে মানে ঢোকার মধ্যেই একটা অদ্ভুত নস্টালজিয়া লাগছিল যে মানে ওই রকম স্টুডিও, ওই লাল দেওয়ালগুলো, মানে একটা কীরকম একটা লাগছিল যে এইখানে কত বিখ্যাত বিদগ্ধ মানুষরা, শিল্পীরা এখানে সবাই কথা বলেন, কথা বলে গেছেন, গান গেয়ে গেছেন, মানে কত কিছু আমাদের এই সমাজকে দিয়ে গেছেন। তো সেখানে হাঁটতে হাঁটতে করিডরগুলো দিয়ে মনে হচ্ছিল যে সেখানে হেঁটে হেঁটে আমি যাচ্ছি, সেখানে এরকম একটা কাঁচের ঘর, ওখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এখান থেকে তারপরে সব কিছু অপারেটেড হচ্ছে, একটা দুর্দান্ত না? এগুলো আমরা তো ওখানে গিয়ে ওটা অনুভব করা। তো সঙ্গীতা ভেরি ভেরি নাইস অ্যান্ড ও খুব সুন্দর করে সঞ্চালনা করলো এবং আমার জীবন সম্বন্ধে অনেক কিছু জানলো, আমার কাজ সম্বন্ধে। তবে ওই একটা দারুণ অনুভূতি নিয়ে আমি ফিরে এলাম। তারপরে আমাকে অনিলাভ বেলা অফার করলো এবং সেটা একটা দারুণ একটা ইনসিডেন্স হলো যে আমি কিছুদিন আগে আকাশবাণীতে গেছিলাম, আর তারপরেই আবার আকাশবাণীর এরকমই এইরকম একজন বিদগ্ধ মহিলার বায়োপিক আমি করবো। তো সেই রেসটা তো আমার রয়ে গেছিলো, তাই জন্য আমি সবসময় মনে করি যে আকাশবাণীর সাথে বেলাদে যেন মানে অদপ্রদক যুক্ত। তো এইটার মানে এই জিনিসটার যদি খুব সুন্দর একটা সমন্বয় আমরা করতে পারি, আর এই মানে হ্যাঁ মানে ছবির সাথে এই পুরো বিষয়টার, তাহলে আমার মনে হয় যে এটার একটা খুব সুন্দর সমাপ্তি হতে পারে এবং এটা আমরা মানুষের কাছেও পৌঁছে দিতে পারি যে আকাশবাণীর মানে প্রভাবটা মানুষের জীবনে কতটা গভীর এবং কতটা গুরুত্বপূর্ণ, যে বেলাদে এবং আকাশবাণী কিভাবে মানুষের মনকে এতদিন ধরে মানে একটা জায়গায় নিয়ে এসছে, তাই না, মহিলা মহলের মাধ্যমে। তো ওই মহিলা মহলে যদি আমরা আরো কিছু এই অনুষ্ঠান করতে পারি, বেলাদেকে আমরা আরো বেশি ছড়িয়ে দিতে পারবো মানুষের মধ্যে, সেটা আমার মনে হয়। আর খুবই সুন্দর অভিজ্ঞতা সঙ্গীতা, আমরা এই অভিজ্ঞতা আবার করতে চাই। থ্যাংক ইউ। তো আপাতত এখানেই শেষ করি আমরা আজকের। যে উর্মি দিয়ে আমাদের 2 লাইন যদি কিছু শোনান, এটা আমার আবদার, কারণ এইরকম এই মানুষকে সবসময় পাই না, আর মানে উনি নিজেও ভীষণ ব্যস্ত আর আমরাও ব্যস্ত থাকি, তা আজকের এই অপরচুনিটিটা আমি কিছুতেই ছাড়বো না। ছোট্ট একটা কথা তার আগে, মানে রেডিওর এরা না সব আনসাং হিরোজ, ধরো বীরেন্দা, ইন্দিরা দি, বেলা দি, কবিতা সিংহ, কবিতা দি, আর এদের নিয়ে আরও অনেক নাম হয়তো আমি বললুম না, তার মানে তাদের প্রতি আমার অশ্রদ্ধা নয়। এই যে বেলাদিকে নিয়ে যে কাজটা করা হচ্ছে, তার ফলে অনিলাভ এবং যারা এটার সঙ্গে যুক্ত সকলে এই রেডিও ফ্যামিলিরই একটা আশীর্বাদ পাচ্ছ, এটা আমি বিশ্বাস করি। কালকেও আমরা বলে এসেছি অ্যাকচুয়ালি। আর একটা নাম কিন্তু বাদ হলো, যাদেরকে আমরা সেলিব্রেট করা উচিত এবং করিনি, সে হচ্ছে সে আপনার বাড়িতে থাকে, জগন্নাথ বসু। ওরে বাবা, না না সেরকম তো প্রচুর লোকজন আছেন না, তা আমি বলছি যে এদের আমি বীরেন্দাকে দেখেছি, অনিলাভ কি কষ্ট, কোথায় নিয়ে গিয়েছে একটা সভাপতিত্ব করতে, আমরা গেছি, বলছি জগন্নাথ তুমি বাড়ি ফিরবে তো, আমাকে না এরা গাড়ি দিচ্ছে না ফেরার। ভাবো তখন রাত্রি 8টা বেজে গেছে, এবং সেখানে ও চেঁচামেচি করলো যে কি কাকে এনেছেন জানেন, চেঁচামেচি করলো, আমরা তো বাড়ি পৌঁছে দেবই, যদি খাম্বাদের অঞ্চলে নাও থাকতাম বাড়িতে পৌঁছে দিতামই, কিন্তু এই কষ্টগুলো আমরা সব দেখেছি। আজকে যে আদরটা দেখতে পাচ্ছি আমার একটু ইমোশনালি লাগছে, এবং সেই জন্যই আমি এই কথাটা বলছি যে এটা খুব ভালো কাজ করি, বড় কাজ করি। তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলা, তাই নিয়ে তুমি খুশি হবে না? কি আর করি তবে, বিকেলে কেমন করে বলো, এনে দি রোদ ঝলমলো, তার চেয়ে আমাকেই নাও, থরো থরো 2 হাত বাড়াও, নিয়ে যাও তোমার সকালে কামরাঙা ডালিমের ডালে, তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলা।